কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আমরা কোনো তর্কে যাচ্ছি না, কোনো বিতর্কে যাচ্ছি না। আমরা এটা মানি যে বিশ্বাসে শুধু বস্তুই মেলায় না, বিশ্বাসে কিন্তু বন্ধুও মেলায়। তাই আমরা আমাদের অনুষ্ঠানের নাম রেখেছি বিশ্বাসে মিলায় বন্ধু। এবং এই বিশ্বাস অর্থাৎ দেবাশিস বিশ্বাস যেহেতু এই অনুষ্ঠানের সাথে আছে, আপনারা বিশ্বাস রাখতে পারেন আমার উপর, এই অনুষ্ঠানের উপর। আমরা যে কোনো পরম মিত্র বা পরম বন্ধুকেই আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে এসেছি, জানিয়ে আসব এবং আজও জানিয়েছি। আমাদের আজকের অনুষ্ঠানের যিনি অতিথি হয়ে আসছেন তার কথা যদি আমি এইভাবে বলি যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের অভিনয়ের বন্দরে সওদাগর হয়ে তিনি অনেক আগেই তার যে অভিনয়ের যে নৌকা সেটা পাড়ি জমিয়েছেন এবং এখনও বন্দরে ভিড়ে আছেন এবং আগামীতেও আমাদের সাথেই থাকবেন বলে আমরা আশা করছি এবং আমাদের চলচ্চিত্রকে আরও বছরের পর বছর যিনি সমৃদ্ধ করেছেন আগামীতেও করবেন। নান আদার দেন মিশা সওদাগর হচ্ছেন আমাদের আজকের অতিথি। মঞ্চে আসছেন অর্থাৎ এই অনুষ্ঠানে আসছেন মিশা সওদাগর। প্রিয় দর্শক, আমাদের সবার প্রিয় মিশা সওদাগর আপনাদের মাঝে হাজির হয়েছেন এবং আমরা তাকে নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান সাজিয়েছি। মিশা সওদাগর যিনি আমার পরম 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 প্রিয় একজন মানুষ, আমার চাচা। কেমন আছেন চাচা? বেশ আছি, ভালো আছি। আচ্ছা, আমরা আমাদের যে অনুষ্ঠানটা গতানুগতিক অনুষ্ঠানের বাইরে আমরা একটু অন্যভাবে মানুষকে দেখাতে চাই আমাদের অনুষ্ঠানটিকে, এবং এই অনুষ্ঠানটিকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটির নাম হচ্ছে আমরা যে আমাদের জীবনের গল্পটা যেহেতু খুব বেশি বড় নয়, তো আমরা এই জন্য এই ভাগটার নাম রেখেছি জীবনের গল্প আছে বাকি অল্প। বাহ, তো যদি আপত্তি না থাকে আমরা এই পর্বটি শুরু করতে চাই, প্লিজ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব জীবনের গল্প আছে বাকি অল্প। আমরা তো সবসময় আনন্দের গল্পই শুনি, আমরা সাকসেস স্টোরি শুনি। আপনাদের মতন যারা সাকসেসফুল মানুষ তাদের সাকসেস স্টোরি শুনতেই হয়তো আমাদের ভালো লাগে, কিন্তু এই সাকসেসের আড়ালে অনেক কষ্টও জমে থাকে, অনেক না বলা কথাও থাকে। আমরা আজকে মিশা সওদাগরের কাছ থেকে সাকসেসের পেছনের যে স্ট্রাগলটা আছে, আমরা শুধু স্ট্রাগলের গল্প শুনতে চাই, যে কিভাবে একজন মিশা সওদাগর আজকের মিশা সওদাগর হলেন সমস্ত অবস্টাকলসকে অতিক্রম করে, এবং এটা যেন আগামীতে যারা একজন মিশা সওদাগর হতে চান তাদের জন্য যেন এটা একটা দলিল হয়ে থাকে। মিশা সওদাগর, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার অনুষ্ঠানটার যে নামটা দিলে এটা তো চমৎকার। মানে আমরা তো জানতাম যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো তুমি ইনশাল্লাহ খুব সুন্দর একটা শব্দ এখানে ইন করালে, সেটা যে বিশ্বাসে মিলে বস্তু, বন্ধু। বন্ধু, বিশ্বাসে মিলে বন্ধু বললে আসলে আমার কাছে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পর্কটা আমার কাছে কেন জানি মনে বন্ধুত্ব। পিতামাতার মধ্যেও এটা অসাধারণ একটা সম্পর্ক, কিন্তু আমার কাছে আমার মনে হয় যে বন্ধুর সম্পর্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এটাই ভাবনাটাকে সম্মান করি তোমার। আর যেটা বলি স্ট্রাগলের কথা বললে, স্ট্রাগল তো ডেফিনেটলি একটা মনে হয় যদি একটা জিনিস ম্যাচিউর কোনো জিনিস তুমি চাও বা ফিনিশ গুডস একটা চাও, ওটার পেছনে স্ট্রাগল না থাকলে ওটা ফিনিশড হবে না। ওটা একটা কখনো মানে কি বলবো, মানে হয়তো বা গ্ল্যামার হবে, ওটা গ্রামার হবে না। কিন্তু ওয়েন ইটস গ্রামার, উই ডোন্ট নিড গ্ল্যামার। গ্ল্যামার আজকে আছে কালকে চলে যাবে, কিন্তু যদি গ্রামারটা স্ট্রং থাকে, স্ট্রাগলের গ্রামারটা স্ট্রং থাকে, তাহলে ওই ব্যক্তি বা ব্যক্তিত্ব নিজেকে একটা এমন জায়গায় নিয়ে যাবে, সে মরার পরও সে তার মানে ফুলগো ধারাগুলো চলতেই থাকবে। তো সেই জায়গাকে মানে আমাদের উপর দিয়েও গেছে। আমি প্রথম তো নায়ক হিসেবে সিলেক্ট নতুন মুখের সন্ধানে আমি দুটো ছবি করেছি। একটা ছবি করেছিলাম আমার ওস্তাদ ছোটকু আহমেদের চেতনা, 90 রিলিজড, আমার বার্থডেতে 4 জানুয়ারি। আবার তারপরে করেছি 91 করেছি শ্রদ্ধেয় আলমগীর কুমকুম সাহেবের অমর সঙ্গী। ওটাতে দুজন সিনিয়র নায়ক ছিলেন, একজন ছিলেন শ্রদ্ধেয় জসিম ভাই, শ্রদ্ধেয় আলমগীর ভাই। তো আর আমাদের 4টা ক্যারেক্টার ছিল, আমি, অমিত হাসান শেখর, আরেকজন, মানে আমরা 4টা ইয়াং হিরো ছিলাম। তো 2টা পর্ব ছিল ছবির। তো ওই সময় আমাদের ক্রেডিট আসে নাই, ক্রেডিট তো চলে গেছে বড়দের, খুবই স্বাভাবিক।
তারপর আমার 2-3 বছর গ্যাপ, ছোট মোটো আমি ব্যবসা করতে যাই, কারণ চলতে হবে, জীবন তো চালাতে হবে। গ্যাপটা কেন তখন, মানে যেহেতু অ্যাকসেপ্টেন্সটা তখন আসে না, আর বাচ্চারা এরকম 21-22 বছরের ছেলে নায়ক হবে, তখনও রাজ্জাক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, সোহেলানা ভাই, বহাল তবিয়ত, বুলবুল আহমেদ শাহ, বুলবুল আহমেদ ভাই নায়ক। তো ওই জায়গা থেকেই মানে তখন নতুনদের, আজকে এই নতুনদেরকে নায়ক ভাবাটা অনেক কঠিন। অনেক কঠিন। ছোট আহমেদ অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়ে। তখন কি একটু ডিজার্টেড হয় না যে আমি আসলাম নায়ক হতে গিয়ে? ওটা আমি ডিজার্টেড হইনি, কারণ আসলে তখন আমি বুঝিই নাই। আমি আসলে মানুষ চিনবে জানবে এই জন্য আমার একটা বন্ধু, ও ইঞ্জিনিয়ার, ও আমাকে ইন্টারভিউ দিতে বলেছিল, নতুন মুখে তুই দে, তুই টিকবি। আচ্ছা, হয়তো আমি সব জায়গায় সাবলীল ছিলাম, মজা করতে পারতাম ওই জায়গা থেকে। তো আমার আসলে তখন এর ক্যারিয়ার হবে ফিল্ম, নো, আমি কখনো ভাবি নাই। বাট এর মধ্যে আমার প্রচুর অফার ছিল, এই যে মিন্টু, দেয়ান নজরুল সাহেব, তারপরে মালিক আফসার ভাই বললেন। ওগুলো করলেন না কেন? আমাকে তখন বলে এন্ট্রি হিরো বললো। আমি বললাম এগুলো তো ওস্তাদ ইনডিরেক্টলি এগুলো তো ভিলেনই। বলে না না, আপনার ভিতর যে অ্যাটিটিউড আছে, মনে হয় আপনি এই জায়গাটা হাত দিলে এটা একটা প্রকোষ্ঠ তৈরি হবে, আপনি এটা করেন, বাংলা ছবিতে এটা নাই। তো আমি করি নাই ফার্স্টে। বাট এর মধ্যে সালমান শাহ আসলো কেয়ামত সে কেয়ামত তাক, এর মধ্যে আবার ওই যে চাঁদনি দিয়ে শাবনাজ নাইম আসলেন, এন্ট্রি নিল। তো ওনাদের একটা জয় জয়কার, তরুণদের জয় জয়কার। তখন আমার আশা ভালোবাসা নামের একটা ছবি অফার পেলাম, যে এটা সালমান শাহ। এবং সালমান শাহ ছবি যখন আমি প্রথমটা দেখি, ওকে আমার প্রচুর ভালো লাগছে, মানে অসম্ভব ভালো লেগেছিল। কেমন থেকে কেমন, হ্যাঁ। এবং ওটার স্ক্রিপ্ট রাইটার আমার ওস্তাদ ছুটকো আহমেদ। তখন আমি খেলে বললাম যে বাবা, কিছু জিনিস কি এরকম এরকম ইম্প্রোভাইজ করা যায়? তো বাবা বললেন খুব ভালো। দেন আমি আশা ভালোবাসার সুযোগ পেলাম এবং করলাম। তো গল্পটা এখান থেকেই করি। আমি আমার প্রথম দুটো ছবিতে নায়ক করেছি, আমরা সহনায়ক। খুব একটা রেকর্ড নাই, কোনো কিছু রেকর্ডই না, বাট চেতনায় আমি খানিকটা জায়গা করেছিলাম। একটা তরুণ ছেলে আসছে, ওর মধ্যে মনে হয় একটু ফিল্ম ব্যাপারটা আছে। তারপরে তো আমার গ্যাপ, সবাই ভিলেন করতে বলতেছে, বাট আমি করব না। আমি ঢাকায় একটা থাক, দুইটা ছবিতে হিরো ছিলাম, এটা বলবো মানুষকে, দরকার নেই। কিন্তু যখন দেখলাম যে ওমর সানি চলে আসলো, সালমান শাহ চলে আসলো, শাবনাজ নাইম চলে আসলো, এবং এদের বেশ একটা সম্মান, শ্রদ্ধেয় সাদেক বাচ্চু সাহেব চলে আসলেন, হুমায়ুন ফরিদি চলে আসলেন। তো তখন আমার অফার ছিল, তো এর মধ্যে এই অফারটা যখন পেলাম, আমি আর না করলাম না। স্ক্রিপ্টটা এত চমৎকার ছিল, আশা ভালোবাসা। কিন্তু ওখানেও তো ভিলেনাসি রোল ছিল নাকি? ডন ভিলেনিয়াস, মেইন ভিলেন আমি। তো আশা ভালোবাসা। এতদিন যে রিজেক্ট করলেন, তো কি আপনাকে প্রভোক করলো যে না ঠিক আছে অনেক হলো, এবার আমি ভিলেনই হব? কারণটা বাচ্চারা জয় জয়কার চলে আসলো, আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যাকে সবচেয়ে ভালোবাসতাম টিভি মিডিয়াতে, শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি, উনি যখন ভিলেনে এন্ট্রি নিলেন শহীদ ইসলাম খোকনের, তখন আমি বললাম আমি তো কোনো আলোচনাই না, যদি শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদি ভিলেনিয়াস রোল করতে পারে, প্রোটাগনিস্ট হতে পারে, তো আমি তো কোনো আলোচনাই না। এবং আমাদের যখন সমসাময়িক ছিল সব গল্পগুলো, ইয়াং হিরো মেইন গল্পে আমরা নিয়ে নিলাম জায়গা, তো স্টার্ট করলাম। তো ওইখানে যেদিন প্রায় আমার 20 দিনের একটা বান্দরবনে আউটডোর আমি স্কেজুয়াল দিলাম। আমাকে কোনো শাইনিং টাইনিং কিছুই নাই, ছবির মেইন ভিলেন, কিছু বলেও না, আমারও কিছু বলার মতো যোগ্যতাও নেই। তারপর যেদিন আর কি রাত্রে যাবে বাস বান্দরবনে যাবে, আমি আমার লাগেজ নিয়ে নিলাম, আমি আসলাম অতটা সময়, যে সময়টা বলা হইলো, বিকেলে চলে আসলাম। গাড়ি ছেড়েছিলাম মনে হয় 9টা-10টার দিকে। আমাকে দেখলাম সবার জায়গা অলমোস্ট হয়ে গেছে, আমার জায়গা নেই না, আমার জায়গা একেবারে বাসের একেবারে পেছনটায়। আচ্ছা, বিশেষজ্ঞের জায়গা ওই টায়ারের উপরে, টায়ারটা নাই পেছনে যে থাকে, একদম পেছন দিকে, মানে ঝাঁকি যত বেশি হবে ওখানেই হবে। আচ্ছা, তখন তো বুঝিও না ঠিকভাবে, ওইখানে আমার জায়গা। আচ্ছা, তো গাঠিটা কোনোভাবে নিজের কাছেই রাখলাম। সবাই ফাইটাররা কিছু ছিল আমার সিনিয়র বন্ধু বান্ধবরা, ওরা মানে ওরা তুই করে কথা বলতো, আমরা একসাথে স্ট্রাগল করেছিলাম। তো আমি পিছনে বসে আছি, এমন সময় প্রায় বাস ফুল। প্রোগ্রামের যে সেলিম, ওর প্রডিউসার হয়েছিল, ও মারা গেছে। ও দেখলো যে মিশা কোথায়, ওর সাথে আমি চেতনা করেছি, বলে তুমি ওইখানে কেন? আমি বললাম যে না বন্ধু, এখানে বসতে বলছে আমার। না নেমে তুমি সামনে আসো, ছবির মেইন ভিলেন যাই হোক সামনে বসিয়েছিল, ছবি করতে গেলাম। তারপর আমরা তো, তুমি তো জানো, প্রথম রুম শেয়ার করে থাকতে হয়, তো তখন তো ভিলেন হিসাবে বা অভিনেতা হিসেবে আমার কোনো ইয়েই নাই। তো এর মধ্যে ডন কিন্তু খুব নাম করে ফেলছে, কেয়ামত সে কেয়ামত থেকে ছিল, প্রিয় তুমিতেও ছিল, ও আরেকটা ছবি করে তুমি আমার সম্ভব বেশ নাম করে ফেলেছে, সালমান ও একটা পেয়ার। তো ওরা মানে বান্দরবানে যে রাঙ্গামাটিতে আমাদের আউটডোর, রাঙ্গামাটি যে মানে মেইন যেটা অতিথিদের যে মানে রুমগুলো ছিল, ওইখানে আমাদের একটু ঢালে নিচে গিয়ে, যেখানে মানে একটু সস্তা একেবারে নিচে, মানে মোস্ট যারা আমরা একটা 5 জনের একটা রুমে ছিলাম, মানে 5 জন। আচ্ছা,
পাঁচজন মিলে শেয়ার করেছেন? হ্যাঁ, ওইখানে আবার আশেপাশে মানে রান্না করতেছে ওরা, ওইখানে স্টাফ অলমোস্ট। হ্যাঁ, মানে আমরা জুনিয়র শিল্পীদের যেখানে রাখি, সোজা কথা, জুনিয়র শিল্পীরা যেখানে থাকে সাধারণত ওই রকম একটা 5 জনের রুমে আমার অবস্থান। এবং আমার পরপর 2 দিন আমার যেদিন স্কেজুয়াল তৈরি হলো যে আপনি কিন্তু মেকআপ নেবেন সকালে এতটা সময়, আমি সবার আগে মেকআপ রুমে ঢুকতাম এবং মেকআপ রুমে বেরিয়ে বাসে সবার আগে উঠতাম। আমি ওইখান থেকে সালমান সুপারস্টার, সালমান অন্যভাবে গাড়ি দিয়ে যেত, আমরা বাস দিয়ে যেতাম। ইউনিটের সাথে আমার যাওয়া, প্রথম দিন আমার সকালে সবার আগে যাওয়া, আবার ওইখানে শুটিং প্যাক আপ, আমার শুটিং হলো না, সবার শেষে আসা, আবার পরের দিন সবার আগে মেকআপ নেওয়া এবং সবার আগে আবার প্যাক আপের সময় সবার শেষে ওঠা, আবার আসা, শুটিং 2 দিন হয়নি। থার্ড ডে সেম, থার্ড ডেতে আমি গেলাম বান্দরবন থেকে আর একটু মানে রাঙামাটি থেকে আর একটু দূরে শুটিংয়ে। তো বিকাল দুপুরে ব্রেক চলে গেল, ব্রেকের পরে শেষে আমার খালি বলা হলো যে এই আজাদি হাসনাত ফিরোজ মারা গেছে, উনি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, উনি আমাকে বললেন মিশা ভাই আপনাকে শর্ট, আপনার শর্ট কি শর্ট ভাই আমার? তো আমি কি স্ক্রিপ্টটা ফুল মানে জ্ঞানে ছিল, আমার আন্ডারে ছিল। আমি বলে একটা শব্দ বলবেন খালি, শুয়োরের বাচ্চা। কেন বলবো? বলে ওইখানে সালমান, আপনি যাকে ভালোবাসেন সালমান ওকে ভালোবাসেন, গ্রামের একটা মেয়ে সাবরিনা। তো ওকে আপনি এবং আপনি তো অনেক প্রভাবশালী মানুষ, আপনি এটা ভাল লাগেনি আপনি দেখলে। আর ওরা অর্থনৈতিকভাবে আপনি দেখেন সবচেয়ে রিচ, আর ওদের জায়গা সম্পত্তি অনেক কিছু আপনার কাছে আছে, এবং আপনি যাকে ভালোবাসেন ওকে আবার সালমান ভালোবাসে, এটা আপনি ভালোভাবে নিচ্ছেন না। তো আপনি প্রথমে ওকে দেখার পরে লুক দিবেন শুয়োরের বাচ্চা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তৈরি হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম যে কতটুকু ডিস্টেন্স আছে, মানে শব্দ তো ওইভাবে এখানে আমি যদি তোমাকে বলি দেবা কেমন আছিস, এটাই বলবো, দূরে হলে আরেকটু লাউড হবে, একটু মেক বিলিভ। তো উনি আমাকে বললেন প্রায় 40 গজ দূরে হবে। এবং আমি বললাম কি আমি কি ফ্ল্যাট না নিচে? বলে না, ওই নিচে। আমি সব জেনে নিলাম, কি আমরা লেন্স টেন্স তো বুঝি না, আইডিয়া করে বললাম। হ্যাঁ, ক্যামেরায় ছিলেন দুলাল ভাই, ন্যাশনাল অ্যাওয়ার্ড দুলাল ভাই। তো প্রথমে শর্ট ক্লোজ আপ, প্রথমে একটা একটু বড় শট, ঢুকে লুক দেখলাম, দেন ওদের 2 শটের পরে আমার সিএস ক্লোজ আপ। তো আমার ক্লোজ আপটা ছিল একটা, দেখার পরে আমি রেগে গেলাম, বাচ্চা। এর আগে সবাই গুনগুন করতেছিল এই একটা নতুন ছেলে শর্ট মোট, শুধু এই শব্দ বললাম সব চুপ, মানে পুরো রাঙ্গামাটি যেন স্থবির হয়ে গেল, আর ইকো হচ্ছে সুরের বাচ্চা, সুরের বাচ্চা, সুরের বাচ্চা। আমার মনে হয় সব চুপ। 1-2 মিনিট পরে কথা আরম্ভ হয়েছে, তারপরে তালি পেলাম। আমি আর কিছু বললাম না, প্যাক আপ। বাসেও চুপ, সবাই বলা আরম্ভ করলো। মাঝখানে একটু কথা বলি, এই যে ডায়লগটা, যেটা আপনি একজন ন্যাচারাল অভিনেতা বলেই আপনি এত কিছু মেপে আপনি বলেছেন, এই প্রক্ষেপণটাও যেটা আপনি দিয়েছেন, এটার পেছনে কি ওই 2 দিনের ক্ষোভও কিছুটা কাজ করেছে? না বাবা, খুব ছিল না, খুব সততা ছিল। ক্ষোভ আর করি নাই কেন? কারণ আমরা তখন কিছু হয়নি, আমার ক্ষোভ হবে কেন? আমি মনে করি ক্ষোভ তখনই হবে একটা লোককে, যে লোক নিজেকে যোগ্যতার জায়গায় নিয়ে যাবে, তারপরে তার ক্ষোভ হতে পারে, কিন্তু যোগ্যতার ক্ষোভ করা যাবে না। রাইট, এটা তবে আমার কিছু হয়নি আমার। আর সালমান শাহ তখন, ওরে বাপরে বাপ, সালমান শাহ এরকম সুপারস্টার দেখিনি, মানে তো এই আর কি ঘটনা। না, ভাবলাম যে গালিটা কি সবাইকে দিলেন কিনা ওখানের ইউনিট। না, আমার ডায়ালগই ছিল দেখার পরে, ডায়ালগে আপনার শুরুটা তাহলে মানে এই ডায়ালগটা দিয়েই, ওভাবে যদি চিন্তা করি, ভিলেনাস অ্যাঙ্গেলে যদি চিন্তা করি, একজন খলনায়ক মিশা সওদাগরের শুরুটা এইভাবে। আচ্ছা প্রিয় দর্শক, জীবনের গল্প আছে বাকি অল্প, এই যে সেগমেন্টটা আমাদের ছিল, সেখানে একজন মিশা সওদাগর বললেন তার জীবনের নানা অজানা গল্প, এবং এটাও তিনি বলেছেন যে গল্পগুলো তিনি আজ বললেন, সম্ভবত এই গল্পগুলো তিনি কোনো অনুষ্ঠানে এর আগে বলেননি। সুতরাং আমি লাকি, আপনারা যারা দেখছেন তারা লাকি, কারণ এই ধরনের গল্প আমরা আসলেই জানতাম না, এবং তার কাছ থেকে যে পাবো সেটাও বুঝিনি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, যেই সেগমেন্টটির নাম হচ্ছে যদি কিছু মনে না করেন। আমাদের এই সেগমেন্টের নাম যেহেতু যদি কিছু মনে না করেন, হয়তো 2-1টা প্রশ্ন এরকম থাকতে পারে আমাদের অতিথির সামনে, যেগুলো হয়তো বা তিনি কিছু মনে করতে পারেন, বাট আমাদের অনুগ্রহ থাকবে, বা যেটাকে বলি আমাদের রিকোয়েস্ট থাকবে যে তিনি যেন কিছু মনে না করেন। তো আমার
এই সেগমেন্টের মজাটা হচ্ছে এরকম যে কিছু প্রশ্ন এরকম আসবে যেগুলো আপনি মাইন্ড করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। যেমন প্রথম প্রশ্ন যদি এরকম করে কেউ বলে, আমিই বলছি আপনাকে যে এসেছিলেন নায়ক হতে, জি, হয়ে গেলেন বাংলাদেশের সর্বসেরা খলনায়ক, তো নায়ক না হওয়ার পীড়া কি মিশা সওদাগরকে এখনো দেয় যে আমি নায়ক হতে পারিনি? না বাবা, আমার মোটেও দেয় না, কারণ আমি একটু আগে বলেছি না যে যোগ্যতা, যখন যোগ্য হব তখন আমি কিছু ডিজার্ভ করব। আমি নায়ক হিসাবে মানে আমি সিলেক্ট হয়েছিলাম, আমি তো সিলেক্ট হয়েছিলাম নায়ক হিসাবে, কিন্তু ক্যারিয়ারে কিছুই তো আমি করতে পারিনি। দুটো করেছি তো, ইন্ট্রো ছিল ওইটা, কাজে আমি নায়ক হয়ে গেলাম তারপরে নায়ক হতে পারলাম না। আমি তো ওই চিন্তায় মানে আমাকে তো মানে আমার মানে একটা নায়কের যে সমস্ত গুণাবলী থাকার পরে সে প্রমাণ করতে হবে, আমি তো প্রমাণ করতে পারিনি। আমি সহনায়ক হিসাবে কাজ করেছি দুটো, এটা তো যথেষ্ট না, আমি মাইন্ড করবো কেন? তখন তো আমি এরকম মানে নিজের যোগ্যতাকে আমি প্রমাণ করতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি মোটেও মাইন্ড করিনি, বরং এখন যে আমার শত্রুও বলবে যে আমি মানে শত্রু যদি নায়ক হোক ভিলেন হোক, তারা বলবে যে না আমি একটা কষ্ট করে একটা ভালো পজিশনে গেছি। তো এবং আমি তখন আসলে অভিনেতা হবে এটাও বুঝিনি, মানুষ চিনুক জানুক আমাকে দেখুক বলুক উনি ওনাকে চিনুক অভিনয় করে, ওইটা বিষয় ছিল। কাজে আমার আসলে আমাকে মোটেও পীড়া দেয় না, বরং আমি অনেক কি বলবো যে আমি অনেক যাই পেয়েছি এই রাষ্ট্রীয় সম্মাননা বা স্বীকৃতি, মানুষের ভালোবাসা অ্যাজ এ ভিলেন, আমি মানে অনেক বেশি আর কি কৃতজ্ঞ স্রষ্টার কাছে। তো এই যে মানুষ আপনার অভিনয়ের প্রতি ডেডিকেশনের কারণে, অভিনয়ে বা ক্যারেক্টারে ঢুকে যাওয়ার কারণে এমন এমন কিছু আপনি রোল করেছেন, এমন কিছু নেগেটিভ ক্যারেক্টার্স প্লে করেছেন যেগুলোতে হয়তো কিছু মানুষ যারা দর্শক, জেনুইন দর্শক, তাদেরকে ভীষণ পীড়া দিয়েছে যে লোকটা এত খারাপ কেন। তো এরকম এক্সপিরিয়েন্স নিশ্চয়ই আপনার কি আছে যে এখানে আপনাকে মানুষ গালাগাল করেছে, হ্যাঁ, বকা দিয়েছে, দুষ্ট মানুষ বলেছে, তো দু একটা এরকম গল্প নিশ্চয়ই আছে? চরম মানে আমি জাস্ট নতুন গাড়ি নিয়েছি, তারপরে আমি সাভারে যাব শুটিংয়ে, তো আমি আমিনবাজার ক্রস করলাম, হোসেন ভাই সম্ভবত, হোসেন ভাইয়ের ওইখানে তেল নিব আমরা, হোসেন ভাই আমাদের প্রডিউসার, হোসেন ভাইয়ের একটা ছিল মানে তেলের পাম্পের উনি মালিক ছিলেন। তো আমি যাচ্ছি, তো আগে তো এইভাবে এক্সিট, তো অনেকগুলো বাচ্চা ছেলে খেলে আসতেছে, তরুণ ছেলে দেখার পর আমাকে দেখছে মনে একটু আচ্ছা জঘন্য ভাষায় গালি দিছে। আচ্ছা, মা বাবা তুলে একদম লাল লাল বকা, কানে গেছে, আমি বুঝছি তো গালি দিল আমাকে। তারপর কারণ এর মধ্যে আমি টুকটাক গুন্ডা এটা সেটা গালাগালি খাচ্ছি, তো আমার কিন্তু রাগ, কারণ তখন আমি মানে আমার ইমেজ টিমেজ আমি বুঝি না, আমার মনে হয় গাড়ি থেকে নেমে ওকে অনেকক্ষণ পিটাই, তো বাট কন্ট্রোল, তেল নিলাম, ও আবার ওইখানে ওই গেটে গেছে, এখান থেকে ব্যাক করে বই দিয়ে গেছে, ও যাচ্ছিল এভাবে, ও আবার ওইখানে আমাকে আরো ভালো করে দেখবে। আচ্ছা এখন আবার আমার একটু যখন তেল নিয়ে নিলাম যাচ্ছি, আমি দেখলাম ওরা আবার জায়গায় পজিশন ওইখানে পেছনে গেছে সবগুলো। তো এবার আমার মানে একটা সূক্ষ্ম প্রতিবাদ করব, আমি ডিসিশন নিলাম যে আমি তাকাবো ওর দিকে, এমন করে তাকাবো যে স্বাভাবিকভাবে তাকাবো। তখন তেল নিয়ে যাচ্ছি, আমি লুকে এরকম আমি লুক দিলাম, এটা একটু স্মাইলিং ফেস, আমি লুক দিলাম এভাবে ওর দিকে, আমি চিনছি কিন্তু ওই আমি গালি দিচ্ছে, দেখলাম ও দেখার পর মিশা ভাই আসসালামু আলাইকুম, চেঞ্জ হয়ে গেছে, এই লোকটাই তো গালি দিয়েছিল, মিশা আসসালামু আলাইকুম। তখন তো সেলফি টেলফি না, আমি ভালো, তুমি ভালো আছো ভাইয়া, এই আমি যাচ্ছি, আমি খালি দেখলাম যে মানে তখন আমি ইমেজ বুঝিনি আসলে যে ওই ইমেজকে গালি দিয়েছে, আর এটা ব্যক্তি মিশার সাথে তার ইন্টারাকশন, যে মিশাকে বললেন স্মাইলিং ফেস দিয়ে সে বললো যে ভালো, আসসালামু আলাইকুম মিশা ভাই, আর ওইটা মিশার যে মানে কৃতকর্ম স্ক্রিনে ইমেজ, আমার ইমেজকে গালি দিয়েছে। তোমার আন্টিকে নিয়ে যাচ্ছি, তখন আমি রিক্সা, তখন আমি গাড়ি টাড়ি কিছুই আমার হয় না, রিক্সা দিয়ে যাচ্ছি, তখন আমি দিল্লি রোডে আমার ফ্ল্যাট থেকে শাহজাহানপুর আমার শ্বশুরবাড়ি যাচ্ছি, তখন ফুল আমাকে গুন্ডা 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 বলে আমাকে, গুন্ডা মিশা গুন্ডা মিশা গুন্ডা মিশা গুন্ডা, পিছি ফুল বিক্রি করতো ওরা। আমি রেগে গিয়েছিলাম, তোমার আন্টি বললো আরে ওরা তোমার অ্যাক্টিং কে বা ইমেজকে বলছে, এরকম ঘটনা। তারপরে আমি খেতে পছন্দ করি, তুমি দেখো ভালো, আমি জানি সেটা খুব ভালো করে, ওই মাছ খেতে এবং খাওয়াতে দুটোই, রাইট। তো মাছ কিনতে, দেশি মাছ কিনতেছিলাম ইয়েতে কারণ বাজারে, আরেকজন দূর থেকে একজন মাছের যিনি ছোট মোটো ব্যবসায়ী বলতো মামু মামু মামা এদিকে আসেন, তখন আমার রাগ, আমি তুই আমাকে মামা বললি কেন, মানে মামা কেন বললি ভাই, মানে আমার ইয়ে কি তোর
বললাম যে কি সম্পর্ক ভাই, তুই মামা বললি কেন ভাই, তোর মাকে আমার বোন কেন বললি? আমি খুব রেগে গিয়েছিলাম, অডিয়েন্স চলে আসলো, তারপরে আবার গল্পে গিয়ে বললাম তোমার আন্টিকে, বললাম মা এগুলো করবো না, সব ইমেজ কে বলে তোমার। দেন আমি আবিষ্কার করলাম আপনি থাক, আস্তে আস্তে রিয়েলাইজ করা শুরু না করলেন। থাক, ইমেজকে বলবেই তারা, তার ইমেজকে পরে এটিএম শামসুজ্জামান ভাইয়ের সাথে কাজ, গুরুর সাথে কাজ, গুরু তো আপনার তার স্টোরি বললো এরকম, গুরু এরকম এরকম এরকম, বলে না না এগুলো ইমেজকে বলে, তোকে বলবে না। তো সুতরাং ওই জায়গাতে প্রথম যখন বুঝতে পারেননি, কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পেরেছেন যে এটা আসলে আপনার অভিনয় প্রতিভার জায়গা থেকেই। হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা মানে মূলত যে ক্যারেক্টার করতেছি, এই নেগেটিভ ক্যারেক্টারে মানুষ ইম্প্যাক্ট আনে। ও আমি ড্রিঙ্ক জীবনে করি নাই, আমি সিগারেট জীবনে খাইনি, তো এগুলো দেখার পরে মনে করে যে আমি ওইরকমই বুঝি। তো এটা মানে আসলে এটা মানে এটা যে অভিনয়, এটা অনেক সাধারণ মানুষগুলো তখন তার মনে ঢুকে যায় যে না এটা সত্যি সত্যি সে করে, এই আর কি। একটা কয়েকজন এর সাথে কথা বলে একটা জিনিস আমাদের মানে আমরা যেটা শুনতে পেয়েছি যে মিশা সওদাগর এত বেশি প্রভাবশালী অভিনেতা যে কখনো কখনো নবীন বা নতুন যারা হিরো থাকে, হ্যাঁ, পর্দায় তাদেরকে মিশা সওদাগর খেয়ে ফেলে। মিশা সওদাগরের বক্তব্য কি? এটা একটু খেয়ে ফেলে মানে না, এটা আসলে আমি তো আমার যে আমাকে যে সাবজেক্টে পড়তে দেওয়া হয়েছে, আমি তো সাবজেক্টে ভালো করে পড়তে চেষ্টা করব। তো আমাকে যখন যে ক্যারেক্টারে যদি ধরেই আমার চরিত্রের নাম আবুল, আমি জিজ্ঞেস করি ডিরেক্টরকে তার এডুকেশন কিরকম, তো বলে ম্যাট্রিকুলেশন অথবা এইচএসসি অথবা ইউনিভার্সিটি লেভেল। আচ্ছা তার বায়োগ্রাফির মধ্যে আর কি কি হতে পারে, বয়স কত হতে পারে, কি করতে পারে, তো আমাকে বলে দেয়। তো আমি ওই ক্যারেক্টারটাই নিভাতে চেষ্টা করি, যে ওল্ড টাউনের না এখানকার, মানে যেমন টেরারিস্টের মধ্যেও তো ক্যাটাগরি আছে, নদীর ওই পারে যারা টেরারিস্ট একরকম হবে, শিক্ষিত টেরারিস্ট হলে একরকম, মিডিল ক্লাস পড়াশোনা করলে একরকম হবে। তো এই ভাগটা জেনে নিয়ে আমি পারফরমেন্স করতাম। বাট আমারটা করার সময় আমি আসলে আমি যতটুকু যখন ক্যামেরা অ্যাকশন বলতো, তখন আমি এইটুকু আমি আজও বিশ্বাস করি, কারণ যখন ডিরেক্টর ক্যামেরা বলতেছে, ক্যামেরা রেডি করতে বলতেছে, ক্যামেরাম্যানরা কাজ করে, সাউন্ড বলতেছে, সাউন্ড সব চুপ হয়ে যায়। তো আমাদের তো যে বিষয়টা অ্যাকশনটা যখন বলে ডাইরেক্টর, তাহলে আমাকে রিয়াকশন করতে হয়, এটা আমার কাজ। এবং ওই সময় আমি কোন ক্যারেক্টারে অবস্থান করতেছি, ওই জায়গায় এমন কিছু করতে হবে, স্বাভাবিক করলে অডিয়েন্স মনে রাখবে না। তো এমন কিছু করতে হবে যে স্বাভাবিকের মধ্যে অস্বাভাবিকতা রাখতে হবে, মানে অতি সাধারণকে অসাধারণভাবে করতে হবে, তাহলে আমার অস্তিত্ব থাকবে। না হলে তো মনে করো যে আমাদের ভিলেন তো মনে করো যে স্বাধীনতার পর থেকে তুমি যখন মধ্যে 50 জন হবে, কিন্তু হুমায়ুন ফরিদি, শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, শ্রদ্ধেয় আহমেদ শরীফ, শ্রদ্ধেয় রাজীব সাহেব, শ্রদ্ধেয় সাদেক বাচ্চু, শ্রদ্ধেয় মিজু আহমেদ, কয়জন হয়েছে, ঢের বেশি কিন্তু লিস্ট আছে। তো এইগুলো তো তারা, এইগুলো তো নিজের স্বকীয়তাকে একটা জায়গায় নিয়ে গেছে, নিজের স্বকীয়তাকে তারা ছড়াতে পেরেছে স্ক্রিনে, তার মানে এই জন্য তো তারা। তো আমি আমার কাজটা সততার সাথে করতাম, মানে আমি যেটা, এটা যে কেউ বলবে যা আমার কাজটা যেটা, যে ক্যারেক্টারটা 100% করবো। আর আমি যেটা, সরি আমি একটু ইন্টারাপ্ট করছি, বলো। সেটা হচ্ছে যে এরকম কি নয় যে মিশা সওদাগর এত ভালো অভিনেতা বলেই যে ওই সিকোয়েন্সগুলোতে যেগুলোতে তিনি আছেন, তিনি এরকম কি আছেন যে তিনি তার কো আর্টিস্টের উপরে একটু, সে কো আর্টিস্ট যেই হোক না কেন, হিরো হোক, হিরোইন হোক বা কো ভিলেন হোক, তাদের উপরে একটু ডোমিনেট করার চেষ্টা করেন, এরকম কি কোনো ব্যাপার আছে? আসলে স্ক্রিপ্ট ডোমিনেটেড হয়েই থাকে, স্ক্রিপ্ট অলরেডি ডোমিনেটেড হয়েই থাকে। যিনি স্ক্রিপ্ট লিখেছেন, যিনি বলেছেন মিশা সওদাগরকে, আগে আমাকে বলা হতো তুমি এখানে নতুন কি মুদ্রা দোষ কি দিবা, তুমি ম্যানারিজম কি করতে চাও, আমাকে আগে বলা হতো, এগুলো আমাকে না, এটা মুনতাজুর আকবর একবার বলেছিলেন, যখন আমাকে স্ক্রিপ্টে দেওয়া হতো যে কিছু ইম্প্রোভাইজ করতে চাও কিনা, বলে এটা এটিএম শামসুজ্জামানকে, আগে আহমেদ শরীফকে, রাজু আহমেদ স্যারের কথা বলতো, আহমেদ শরীফকে দেওয়া হয়েছে, দেখেন কিছু ইম্প্রোভাইজ করবেন কিনা। যে যোগ্যতা আগে বলছি ডিজার্ভ করে, যে যোগ্য হয়ে যায়, তখন ওনার তো একটা এক্সপিরিয়েন্স, একটা জায়গা থাকে, তখন সবাই ওটা ভোগ করতে চায়, ইন্ডাস্ট্রি ভোগ করতে, খুবই স্বাভাবিক। তো তেমনি করে যদি কোনো কিছু ইম্প্রোভাইজেশনের জায়গা থাকলে আমরা ডিরেক্টরকে বলতাম, ডিরেক্টর অ্যালাউ করলে আমরা করতাম, আর কিছু না আসলে। এই যে এতগুলো সিনেমাতে অভিনয়, 700 না আমরা প্রায় অলমোস্ট 900, তো 900 সিনেমা, অলমোস্ট 900 সিনেমা, এবং 900 সিনেমায় ম্যাক্সিমাম মিশা সওদাগরকে আমরা প্রতিনায়ক হিসেবে পেয়েছি, খলনায়ক হিসেবে পেয়েছি। তো একটা চরিত্র থেকে আরেকটা চরিত্র তো একটু হলেও ডিফারেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে একঘেয়েমি তো মিশা সওদাগরকে গ্রাস করেনি তো কখনো? প্রচুর যখন বুঝতে পারলাম আসলে, প্রথমত যেমন অনেক দর্শক বলতে একই লাগে। জি
এই অভিযোগটা কিন্তু মিশা সওদাগরের সাথে এসেছিল না, এক সময়। এটা আমি মিশা সওদাগর হিসাবে না, আমি এটা শ্রদ্ধা হুমায়ুন ফরিদির বেলায় এসেছে। সবার ক্ষেত্রেই যে আসে, হ্যাঁ। টিভির হুমায়ুন ফরিদি গেল কোথায়? উনি এত চিৎকার করে কথা বলেন কেন? হুমায়ুন ফরিদি ভাই কারণটা কি, কমার্শিয়াল ছবিতে কাজ করতে হলে হুমায়ুন ফরিদি ভাই একটা মুদ্রার দোষ করেছিলেন, শহীদ ইসলাম খান একটা লোক কথা বলার আগে এরকম করে নাকি? না, কখনো আসলে আমি জানি কমার্শিয়াল শিল্পীকে আগে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে, ওই যে সক্রিয়তা বললাম, সক্রিয়তা তার এটিএম শামসুজ্জামান ভাই কই যাস পজ নিলেন, এটিএম ভাইয়ের একটা স্টাইল। তো ফরিদি ভাই অডিয়েন্সকে নিজের কাছে নিয়ে আসতে হবে ভিলেন করতে হলে, এবং জসিম ভাই বলেছেন ভ্রুটাকে পড়া যাবে না, তুমি যখন ভিলেন করবা ভ্রু অডিয়েন্স যাতে তোমাকে দেখতে থাকবে। তুমি কমেডি করতে আসনি বাবা, তুমি রোমান্টিক কথা বলতে আসনি বাবা, তুমি কিন্তু ভেলান্ত ওই গল্পর কিন্তু জোর আর ভাঙতে আসছো। ভ্রু কোচকানো যাবে না, ভ্রু এরকম থাকতে হবে তোমাকে যতক্ষণ স্ক্রিনে থাকবে। এটা জসিম ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম। তো ওই ব্যাপারই আর কি আমি বলি যে তখন আমরা কাজ করতে করতে, কমার্শিয়াল ছবিতে তুমি ভালো করে বলবা, যে লোক যে ক্যারেক্টারে একবার হিট হয়ে যায় ওইটার উপরই চলে। এবং ইনফ্যাক্ট এটা আমাদের ডিরেক্টরদেরও দোষ আছে, স্ক্রিপ্ট রাইটারদেরও দোষ আছে, যে একই প্যাটার্নের। আমি কারো দোষের ব্যাপারে বলার তো সাহস আমার নেই, দোষ বলবো না। মানে আমাকে আলটিমেট কি আমি হিসাবে আপনার মেইন ভিলেন, মিশাব আপনার মেইন ভিলেন, প্রথম ছিলাম তো ছেলে, মিশাব আপনার মেইন ভিলেন। জিজ্ঞাসা করতে 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 আমাদের দেশের যে বললাম না, একবার হিট হলে যে ধরনের ক্যারেক্টার হিট হয় ওইটার উপরেই গল্প আসে। একজন মিশা সওদাগর এতগুলো ছবিতে কতবার ভাঙবেন নিজেকে? জি, না ভাঙিয়েছে আমাকে, আজকে বলতেই হবে। যিনি প্রথম ভাঙিয়েছেন তিনি হচ্ছেন ওয়ান এন্ড অনলি আমার সর্বকালের সেরা বাংলাদেশের সেরা ডিরেক্টর, তোমার বাবা দিলীপ বিশ্বাস সাহেব। ওই যে আমার ওয়াইফ বসে আছে, আমার ওয়াইফ 13 বার উনি অ্যানালোকে আমার ফোন ছিল না, উনি বলছেন তুই পজিটিভ ভিলেন, কিন্তু লাস্টে পজিটিভ। তখন আমি তেধারসে ইয়াং ভিলেন করে, মানে আমার বিকল্প কোনো বিকল্প নাই, মিশাকে লাগবে। মিশা হুমায়ুন ফরিদি, হ্যাঁ হুমায়ুন ফরিদি ঠিক আছে, মিশাকে লাগবে। আচ্ছা রাজীব ভাই, মিশাকে লাগবে ভাই, মিশাকে গান লাগবে নায়িকার সাথে, মিশার 5-4টা ফাইট লাগবে ভাই, ও ডায়ালগ লাগবে ভাই, মাস্ট লাগবে, মানে অপরিহার্য, মিশা অপরিহার্য। তো এর মধ্যে তোমার আব্বার ফোন একবার এই এতে আমরা সারাদিন শুটিং, দাদা শুটিং দিতে এতক্ষণ দাদা, তারপরে যেটা তোর একটা ছোট্ট ক্যারেক্টার করবি আমার ছবিতে, তুই তো খুশি হয়ে গেলাম, কিন্তু দাদা লাস্টে বলে যে তুই লাস্টে কিন্তু পজিটিভ, পুরো ক্যারিয়ার নিয়ে টান পড়বে। কিন্তু আমি দেখতেছি ওইখানে হুমায়ুন ফরিদি, ওইখানে রাজীব শামসুজ্জামান, সামনে রেখে আমি আগাবো যতটুকু, সাদেক বাচ্চু ভাই আছে, মিজু ভাই আছে, নাসির ভাই আছে, আমি অনেক পিছনে, আমি ওদের ক্রস করবো, ওনাদের কাছে যাবো ওদের। কিন্তু তোমার আব্বা বলতেছে তুই পজিটিভ, ওনাকে ওনার মতো লোককে না বলবে বাংলাদেশে, দিলে বিশ্বাসকে তো খালি পাশ কাটিয়ে এটা ওইটা করে পার করছি। আউটডোরে গেলাম, তোমার আন্টি বললো দিলীপ ভাই তোমাকে 13 বার ফোন করেছিল। 13 বার শোনার পরে তুমি কি তোমার সাথে কাজ আছে নাকি? আমি বললাম হ্যাঁ দাদা এই দিছে, তো আমি তো ওটা পজিটিভ হবে বলে, তো মানুষ মনে করে আমি আবার নায়ক হতে চাই বা এরকম কিছু ভাববে, তো আমি করবো না। দেন তোমার আন্টি বললো না না, যদি উনি বলে থাকে তুমি ভাবো, এটা উনি তো কোনোই না। দেখো উনি আমাকে ফার্স্ট করালেন, মানুষ আরো শ্বশুরবাড়ি মানে ডিরেক্টর তো তুমি, বাট উনি তো প্রডিউসার, উনি তো কাস্টিং, তো উনি সব। হ্যাঁ, তো উনি যখন আমাকে নিয়ে যে লিখলেন, উনি এটা মিশা করবে, রিয়াজের বন্ধু, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, শব্দটা তো আমি জানতাম না, ইঞ্জিনিয়ার পর ইঞ্জিনিয়ার, তোমার ছবি সেটা। তো বাট অফারটা তোমার আব্বা দিলেন অ্যাজ এ প্রডিউসার, যে মিশা তুই এটা কর। আমরা সন্দিহান ছিলাম, কিন্তু আসলে আমি আর বাবা আলাপ করতাম যে আঙ্কেল কি এই ক্যারেক্টারটা করবে, বলে ক্যারেক্টারটা যদি ও সুন্দর করে বুঝতে পারে তাহলে হয়তো বা ও করবে। এমন যে পজিটিভ হয়ে যায়, উনি বাংলাদেশের সবচেয়ে জাদরেল ভিলেন, তো উনি কি করে এই ক্যারেক্টারটা করেন, তো বলে একটা চান্স নিয়ে দেখি। না না, ওটা করবো, গ্রেট গ্রেট, আল্লাহ তাকে মানে আত্মার শান্তিতে রাখুক। তো করলাম, আজ পর্যন্ত শ্বশুরবাড়ি জিন্দাবাদের কথা তোমার ডিরেক্টর তুমি, আজ পর্যন্ত মানুষ বলে এই কথাটা। হ্যাঁ, পুরো ছবির সবচেয়ে বড় গিমিক ওটা ছিল, সবচেয়ে বড় টুইস্ট ছিল যে আমি পজিটিভ। তাহলে কি করলেন কেন না, আমাকে সব রিয়াজ শিখিয়ে দিয়েছে বলে আমি যা যা করেছি। তো ওইরকমই আর কি, মানে মূল বিষয় হচ্ছে যে আমি কোনো মানে কোয়ার্টে যারা জুনিয়র ছিল তাদেরকে আমি কখনো করি নাই, এইগুলো বললে মানুষ মনবে। রাজ্জাক ভাইয়ের সাথেও আমার এরকম, রাজ্জাক ভাইয়ের সাথেও আমি করার সময় মুনতাজুর রহমান আকবর ভাইয়ের একটা সিনে, মিশা কিভাবে হাত ছুড়ে কথা বলবে নাকি, তো বলে হ্যাঁ ও তো এরকমই কথা বলে, দর্শক খায় এরকম, না আমার থেকে দূরে থাকবে, মানে রাজ্জাক ভাই। তো তারপরে তো আমি হাত পা ধরে ওস্তাদ আমি তো এটাই পারি, এটা পারি, হ্যাঁ ঠিক আছে সুন্দর ডায়লগ মুখস্থ করেছো। রাজ্জাক ভাই তো সুন্দর করে কথা বলেন। হ্যাঁ, তারপর রাজ্জাক ভাই এই কাজ দেখলেন, তারপর রাজ্জাক ভাই বললেন, মানে দোয়া দিলেন আমাকে,
তবে নিঃশ্বাস সময় তুমি করলাম আমি, কপিরাইট ছবি ছিল, ওখানে করেছিলেন ইসে তাপস দা, ওটা আমি করেছি। সাকিব উপবিশ্বাস ছিল, ওদের ভাই করেছিলাম। উনি দেখার পরে খুব পজিটিভ, ফুল পজিটিভ এবং আন্ডারটোন, লাউড না। যেমন একটা ছবি দেখে আমি মোহিত হয়েছিলাম ব্যক্তিগতভাবে, আজকের অনুষ্ঠানে আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে যে আমি শুধু চেয়েছি তোমায়। ও শিহাব শাহিনের না, এটা হচ্ছে অনন্য মামুন বাড়ি। সরি, আমি শুধু চেয়েছি তোমায়। হ্যাঁ, আমি ও ইন্ডিয়ান, হ্যাঁ, ছুঁয়ে দিলে মনের গল্প আমি বলবো শিহাব শাহিনের। বাট আমি শুধু চেয়েছি তোমায়তে আপনি যে একজন স্থিতিশীল ক্যারেক্টারও করতে পারেন, এবং সেখানে একটা চ্যালেঞ্জও ছিল। খড়গনাথ মুখার্জি, বাবুল, সব বড় বড় ওখানকার কলকাতা যখন শুটিং করতেছি, আমাকে উপর থেকে কে এসছে উপর থেকে, ধুয়ে দেবো কিন্তু, হ্যাঁ বুঝছিস তো, কে এসছে বল, কাকে এনেছে বল, আগে ধুয়ে দিতে হবে, বুঝলি, ধুয়ে দিতে হবে। আমাকে ডন এসে বলে, মিশা ভাই আপনার সিনগুলোতে কিন্তু ওনারা, আমাকে আল্লাহ ভরসা, ঠিক আছে, আমি আমার লাইন তো ঠিক রেখেছি, কি কি করবো আমি আগে সেট করে রেখেছি, তারপর করলাম। ওনারা তারপরে আসলে ভালো আর্টিস্ট, আরেকটা ভালো আর্টিস্ট সম্মানই করবে যদি সে ভালো পারফরমেন্স করে। সত্যি তাই কাজ করলাম ইনশাআল্লাহ। তুমি তো দেখো ওইখানে আমি ফোন করেছিলাম, বৌদি দেখছিল, রাইট, মা আর আমি বসে সিনেমাটা মধুমিতা থেকে বেরিয়ে এসেই প্রথম কলটা আপনাকে করেছিলাম। মানে আপনি আমাকে কল করতে বাধ্য করেছিলেন ওই মুহূর্তে, কারণ আমি ওই এক্সপ্রেশনটা ওই সময় আমি আপনাকে এক্সপ্রেস করতে চেয়েছিলাম। মধুমিতার মালিক নকশদ ভাই ফোন করেছিলেন দেখার পরে, আরে তোমার জীবনের বেস্ট, মানে বেস্ট করলাম মিশা। এবং সেটা একটা চ্যালেঞ্জও ছিল, সেটাও কিন্তু একটা রিস্কও ছিল, যে আপনি আবার কিন্তু পজিটিভ ক্যারেক্টার করছেন। কিন্তু একটা জিনিস যেটা, যে একজন আর্টিস্ট, যেমন লাস্ট এই সেগমেন্টের লাস্ট যে জায়গাটায় আমি একটু যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি সারা জীবন ভিলেনাস ক্যারেক্টার করলেন, আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন যখন, সেটা কিন্তু ভিলেন বেস্ট খলনায়ক হিসেবে পাননি। প্রথমটা পেয়েছি, প্রথমটা খলনায়ক হিসেবে বস নাম্বার 1। কিন্তু দ্বিতীয়র যে গল্পটা, সেই গল্পটা আমরা একটু বলবো, তার আগে আমি সেগমেন্টার গল্পটা বলে আসি। প্রিয় দর্শক, আমাদের সময় চলে এসছে থার্ড অ্যান্ড ফাইনাল সেগমেন্টের, এবং ওই সেগমেন্টের যে প্রথম প্রশ্ন সেটা আমি তৈরিই করে রেখেছি, যেটা একটু আগে বললাম। তো সেই সেগমেন্টটায় যাই। সেই সেগমেন্টের নামটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এই সেগমেন্টে আমরা আমাদের অতিথিদেরকে এমন কিছু প্রশ্ন করব যেটিতে আশা করি তারা সত্য উত্তরটাই দেবেন। মিশা সওদাগরের কাছে আমার প্রশ্ন, যে চাচা, যখন আপনি প্রথম ছবিতে তো আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন অ্যাজ আ ভিলেন, যেটাতে বস নাম্বার 1, দ্বিতীয় ছবি সেটা মনে হয় অল্প অল্প প্রেমের গল্প, এবং সেখানে যখন আপনি তো অসাধারণ অভিনয় করেছেন, আমরা সবাই দেখেছি, বাট আপনাকে দেওয়া হলো সম্ভবত শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে। তো এইটা রিয়াকশনটা আপনার আসলে কি ছিল? মানে এটা একটু আমার জানতে। আমি একেবারে চুপ হয়ে যাই। আমি এবং আমেরিকা ছিলাম ওই সময়, আমি মৌসুমীও রিসিভ করেছিল। আচ্ছা, মৌসুমীও মন খারাপ, তুই এটা কোনো কথা নাকি, হ্যাঁ নাকি। মৌসুমী বেস্ট অভিনেত্রী, আপনি বেস্ট কমেডিয়ান, আমি বেস্ট কমেডিয়ান, মানে মিশা সওদাগর বেস্ট কমেডিয়ান। হ্যাঁ, তারপর আসলাম বাংলাদেশে, আউটডোরে গেলাম। একটা আমেরিকা থেকে আসার পরে স্কেডিউল তো ব্যস্ত ছিল। সকালে আমার মোবাইলে ফোন, মন খারাপ, আমার চরম মন খারাপ, মানে আমি কাউকে বলিও না জাতীয় পুরস্কার পেয়েছে, পেপারে লিখেছে পেয়েছে। মৌসুমী রিসিভ করেছিল, কারণ আমি আমেরিকা ছিলাম, অ্যাজ এ বন্ধু হিসেবে ও করেছিল। ডিরেক্টর ছিল সানিয়া, এবং প্রডিউসার ছিলেন ওই যে নাসিরুদ্দিন ইউসুফ, ওনার এসআই ইউসুফ ছিল। হ্যাঁ, আর তারপর সকালে আমি সোহাগপল্লীতে শুটিং করতেছি, সকালে ফোন এটিএম শামসুজ্জামান স্যারের। আচ্ছা, কংগ্রাচুলেশন, তুমি বাইরে ছিল, আমি জানি বাবা, তুমি পুরস্কার পেয়েছো, জাতীয় পুরস্কার, তোমাকে কংগ্রাচুলেশন, খুব খুব খুশি হয়েছে, আমি জানো আমি খুশি হয়েছি। আমি চুপ আমি ওস্তাদ, যে কমেডি হিসাবে পাইলাম, আর তুমি জানো বাংলাদেশে শুধুমাত্র কমেডি হিসাবে, ভিলেন হিসাবে কমেডি আমি পাইছি, আর তুমি সেকেন্ডটা তুমি পাইছো। আরে তুমি বুঝো কমেডি মেইন, তুমি আমরেশপুরের ইমেজ নিয়ে তুমি কমেডি পাইছো, তুমি জানো তুমি কি করছো। উনি এটিএম শামসুজ্জামান যখন বলতেছেন আমাকে যে এই অ্যাচিভমেন্ট কারণ নাই, শুধু তোমার আমার আছে, তখন আমার মনটা এত বড় হয়ে গেল যে এখন আমার সব ভিলেন বাদ, আমি কোনো কিছু বললে ভাই আমার কিন্তু একটা কৌতুক অভিনেত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, এটা বলে আমি শান্তি পাই। আফটার লিজেন্ড অ্যাক্টর এটিএম শামসুজ্জামান যখন আমাকে উইশ করলেন, এটা গুরুত্ব আমি বুঝি না। ওনার পর থেকে আমি আজও মনে করি যে পৃথিবীতে যে যত কথা, চার্লি চ্যাপলিনের উপর, তো চার্লি চ্যাপলিনের উপর কোনো অভিনেতাই নেই, আর হবেও না।
তো ওই 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 ওই- ওই তখন থেকে মানে বরং এই অ্যাওয়ার্ডটাকে আমি খুব বেশি ফোকাস আনতে পারি। মানে যেটা সবচেয়ে দুঃখের কারণ হয়েছিল সেটা এখন অলমোস্ট হ্যাঁ, সবচেয়ে সুখের স্বীকৃতিটা কারণ। পেয়ে গেলাম এটিএম শামসুজ্জামান স্যারের কাছ থেকে। কখনো কি এরকম হয়েছে যে কোনো আর্টিস্টের উপরে জি আপনার মুখোমুখি যে আর্টিস্টটা আছে তার সাথে ফাইটিং সিকোয়েন্স আছে, জি জি যেটা গল্প শুনলাম সেটা তো প্রথম সময়ের মিশা সওদাগর যে জি। যে ভুল করতেই পারে, কিন্তু পরিণত মিশা সওদাগর যে 400-500 ছবি ততক্ষণে করে ফেলেছে জি জি বা 200 ছবি করে ফেলেছে, কোনো একটা মনোমালিন্য হয়তো হয়েছে বা আপনার মুখোমুখি যিনি আছেন তাকে আপনি খুব একটা পছন্দ করেন না হয়তো, বা ফাইটিং সিকোয়েন্স চলছে, রাগের চোটে হোক ক্ষোভের কারণে হোক, এরকম কি কখনো হয়েছে যে সত্যি সত্যি মেরে বসেছেন বা এরকম, বা আছে না যে মেয়ে আপনার বোনকে এই হিরো ভালোবাসে কিন্তু ওই হিরোকে মনে মনে সত্যি সত্যি আপনি ভালোবাসেন না, চড় দেওয়ার একটা সিকোয়েন্স আছে, তো এরকম কি কখনো হয়েছে যে কষিয়ে বসিয়ে দিয়েছেন? ও, সত্য বলবো তো হ্যাঁ না, তো, যা বলবো অবশ্যই, সত্য। আচ্ছা অবশ্যই, এরকম কিচ্ছু ছিল করার নেই। কাজল দাদা, হ্যাঁ। কাজল দাদা ছিলেন আমার ডিরেক্টর, প্রডিউসার হচ্ছে না দীপজল ভাই। একসাথে 7টা ছবি, ওর মধ্যে একটা ছিল 13 পান্ডা এক গুন্ডা। হ্যাঁ ওইখানে পুলিশ পুলিশ মানে আমার মানে ওসি ছিলাম আমি। তো ওইখানে বিরাট লিডার ছিলেন নাসির খান ভাই। আচ্ছা এখন তখন আমি একেবারে উঠতি, মানে তখন আমার সিন মানে সবাই দেখতো, মিশাবের সিন চলো দেখি কি জানি করে এরকম আমি একটা ইমেজ করে ফেলছিলাম। তো আমার ডায়লগটা অনেক বড় ছিল, ওনার বাসায় আমি গেলাম, উনি আর আমি এখানে সোফাতে কথা বলতেছি, উনি নেতা। যখন আমি ডায়লগ আরম্ভ করি, রিহার্সালে উনি নর্মাল থাকেন, যখন ডায়লগ আরম্ভ করি তখন উনি ওইদিকে চলে যান আচ্ছা টুয়ার্ডস ক্যামেরা। আমি তখন লেন্স টেন্স বোঝা আরম্ভ করে ফেললাম, উনি ওইদিকে চলে গেলে আমি কাকে বলতেছি। আমি একবার দুবার রিহার্সাল দিলাম, কাজল ভাইকে বললাম, কাজল ভাই ওই যে সব ঠিকঠাক আছে? বলো না তুমি কিন্তু ইম্প্রোভাইজ করলে কইরো, তোমার কি মনে হয়? আমি কেন আপনার কি মনে হয়? কারণ আপনি কি বলতে চান, আপনি পারমিশন চাই। বলে তুমি যদি এরকম ডায়লগ তো হলো, তুমি তোমার ইম্প্রোভাইজ যদি কিছু করতে চাও কইরো। কাজল ভাই বললেন, পে কাজল তোমার আঙ্কাল, আমার বন্ধু তোমার আঙ্কাল, হ্যাঁ, হ্যাঁ। অনেক মানে আজকে নেই উনি দুনিয়াতে, সব ছবিতে কাজ করছে। তখন ডায়লগ আরম্ভ করে, প্রথম নাসির ভাই আমাকে, নাসির ভাই মানে তুমি নাসির ভাই, ডায়লগ আরম্ভ করলে, আরম্ভ করার পরে আমার ডায়লগ যখন আরম্ভ হয় ওদিকে মুখ ওদিকে দেয়, এটা তো আমার কাছে ভালো লাগেনি, এটা ভালো লাগেনি। আমার কাছে ঠিক আছে, আর পারমিশন ডিরেক্টর দিয়ে দিছো, তুমি করতে পারো। তখন আমি ডায়লগ বলছি, ওদিকে ঘুরে আসেন, তখন আমি বললাম যে আরে নেতা চেহারাটা ঘুরে, যে পজিশন যে আরে নেতা চেহারাটা ঘুরান, ডায়লগ বলতেছি, শুনতে হবে তো, আসছে এখানে মুড়ি খাইতে আসে না, তথ্য নিয়ে আসছে, এবার কথা শোনেন আপনি, আমি বলতেছি আপনি শোনেন, আমি আরবি পার্সিতে বলতেছি না, তো বাংলা বলতেছি, ভাই শুনতে হবে আপনাকে, ভাই আমি পুলিশ, এত সময় নেই আমার। উনি চুপ, শর্ট পুরো দিয়ে উনিকে টেনে ভাবে ঘুরেছি তো মাথাটা, আর আমি তখন ফিট না পুরা। নাসির ভাই এরকম সিনে সবাই শেষ, তালি 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 তালি, তালির চোটে তো না, নাসির ভাই মিশা আমাকে মেরে ফেলবে, আমি জানতাম মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। তো এইটা একটা করেছিলাম, এইটা একটা। আরেকটা ছবির নাম আম্মা, আচ্ছা কাঞ্চন ভাই মেইন নায়ক, এন্ড ক্লাইম্যাক্স, ডাইরেক্টর গাজী মাজহারুল আনোয়ার, খায়ের ভাই শেফ, ওইখানে নাসিমা আপা মা, আম্মা যান, কাঞ্চন ভাই সুপারস্টার, মান্না গোয়িং টু বি সুপারস্টার, আহমেদ শরীফ সাহেব বাবা উনি, আর আমি হচ্ছে হলাম গিয়ে ইয়াং তার ছেলে। এখন আলটিমেটলি আহমেদ শরীফের সাথে কাঞ্চন ভাইয়ের ফাইট, আমার সাথে মান্নার ফাইট। মান্না তখন সেকেন্ড নায়ক থেকে ফার্স্ট নায়ক হচ্ছে। মান্নার শুট হচ্ছে রাত্রে 9টায়, সকাল থেকে আসছে, কারণ ওইভাবে যাচ্ছে গল্পের অনুযায়ী। কিছু মুসলিম ভাই ছিলেন ফাইট ডাইরেক্টর। রাত্রে 9টায় মান্নার সাথে আমার ফাইট, ইয়াং হিরো ইয়াং ভিলেন। মান্না যে আমাকে মারতেছে, মান্নার আগে ছবি কোনো, মান্না অরিজিনাল মারতেছে। মানে প্রথম সিনটা তো আমি করলাম, ফাইট ফাইট ফাইট, আমার তো দম বেরিয়ে যাচ্ছে। তো আমি খালি বললাম ওই শটের পরে, এভাবে মারবো নাকি? বলে আমি, আমার মেজাজ খারাপ, তুইও মার তোর মতো, আমি এরকমই মারু, তুই পারলে তুই আমার মার। তারপরে সেকেন্ড গুলো জানো তো, হিরো মারলে আবার ভিলেন মারে, কম্পোজিশন চলে, লাস্টে ভিলেন পড়ে যেতে হয়। আমি বললাম আমার বুঝেন কিন্তু, আমি কিন্তু ক্যারাটিশিয়ান, আমি কিন্তু ক্যারাটি জানালো। বলে না তুই মার মার মার। তবে মান্নার যখন এরকম পড়লো, মান্নাকে যখন আমি, আমার ঘোষা ছিল পেটে, মান্নাকে আমার ব্লো আরো তো স্ট্রং, আমি ক্যারেটি তো আমার, ও যখন মারলাম মান্নাকে, আমি ফার্স্ট, আর ও মানে বিরাট কম্পোজিশন ছিল। মান্নাকে পেটে দুটো ঘুষে মারছি না, আমি মান্নার চেহারা দিয়ে বুঝে ফেলছি মান্না ব্যথা পাচ্ছে, এই বর্তমান মা হেলে গেছে। আর তখন ব্যালেন্স শিখে গেলাম। তারপর নর্মাল করলাম, নর্মাল করার পর শর্ট, ওকে
শর্টকে রাখছে, তারপরে আমি দুজন আবার বসছি, যেটা হয় হিরো ভিলেন। আমি বললাম কি খবর, তুই তো লাগাইছিস আমার। আমি সবগুলো তো লাগাই না, আপনি শর্ট তো এনজয় করে দিছিলেন, এভাবে করা যাবে না। এই আপনি বলে দেখলে সকাল থেকে কাঞ্চন ভাই শর্ট নিতেছে, আমার বসায় রাখছে। আমি বলতে জিদ আমার কেন, বলে না না ঠিক আছে এখন থেকে নর্মাল করি। তো এইগুলো হয়েছে আমাদের জীবনে, এরকম হয়েছে। অনেক অনেক ধন্যবাদ মিশা সওদাগর। আমি আবার এটা বলতে চাই যে অনেক প্রতিনায়ক আসবে, কিন্তু একজন মিশা সওদাগর আর কখনো আসবে না। থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার অনুষ্ঠানের নাম হচ্ছে যে বিশ্বাসে মিলায় বন্ধু। বিশ্বাসে মিলায় বন্ধু। এটাই আমি একটু লাইন, আমার একটা মনে হলো এটাই বলি, ডায়ালগ না বলে একটা শব্দ বলবো। হ্যাঁ প্লিজ। বিশ্বাসে মিলায় বন্ধু, তর্কে বহু দূর, মানুষের মাঝে দোজক বেহেস্ত, মানুষের সুরাসুর। বাহ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ মিশা সওদাগর। অ্যান্ড উইথ দিস গুড নোট আমরা শেষ করছি আমাদের আজকের আয়োজন। আশা করি ভীষণ ভালো লেগেছে, এবং বিশ্বাসে মিলায় বন্ধুর সাথেই থাকুন, বিশ্বাস রাখুন নিজের উপরে, বিশ্বাস রাখুন আমাদের অনুষ্ঠানের উপর। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে, সেই প্রত্যাশায় আমি দেবাশিস বিশ্বাস বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। ধন্যবাদ।